The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. ফার্স্ট অফ অল আমার কাছে ভালো লাগছে যে আমার অফিসে আজকে ভিজিট করতে আসছে আমার বলতে গেলে বাল্য বন্ধু, আর বাংলা ভাষায় একেবারে এক কথায় যদি বলতে চাই দুইজন বন্ধুই আছে এখানে, একেবারে ল্যাংটাকালের বন্ধু ঠিক আছে। বাট অ্যাট দ্য এজ অফ রাইট নাও আমরা তিনজন তিনটা প্ল্যাটফর্মে আছি। আমার বাম পাশে আছে হীরা, সে দীর্ঘদিন আসলে দেশের বাইরে ছিল, সৌদি আরবে চাকরিরত ছিল। আরেকজন আমার বন্ধু আছে কাউসার। তো কাউসার যদি বলে, আমি ওকে এক কথা যদি বলি, হি ইজ অর্নামেন্টেড বাই টু ওয়ার্ড। নাম্বার ওয়ান হচ্ছে রিলোকেটেড, অ্যান্ড নাম্বার টু হচ্ছে সে একটা ব্যক্তিগতভাবে এন্টারপ্রেনার বা ফাউন্ডার। বাকি কথা আসলে আমরা তার মুখ থেকে শুনবো। আমার মনে হয় কাউসার একটু ডিটেল তার বর্তমান পজিশন আর বর্তমানে তার ওয়ে অফ লিভিংটা বললে ভালো হতো আর কি। থ্যাংক ইউ আশিক। অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে চলে যাই 2009 ছিল এটা, অক্টোবর। আর এই দেশের বাইরে যাওয়ার পেছনে একটা ছোট্ট একটা হিস্ট্রি আছে, যেটা হচ্ছে আমার কিছু ফ্রেন্ড তখন অলরেডি বাইরে, কেউ সিডনিতে ছিল, কেউ ইউকেতে ছিল। তো তখন হঠাৎ করে আমার মনে হয় একটা আগ্রহ জাগলো যে আমিও বাইরে যাব, কারণ দেশে ওই রকম কিছু হচ্ছিল না, প্লাস ওরা ওইখানে। তো আমি ডিসাইড করলাম আমি বাইরে যাবো। তো ওদের সাথে কথা বললাম, আমার যে দুটা ফ্রেন্ড বাইরে, যে কীভাবে কী করা যায়। তো ওরা আমাকে বললো যে এখানে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যেগুলো বাইরে ভিসা নিয়ে কাজ করে, তুমি ওদের সাথে যোগাযোগ করতে পারো, বাকি ওরা বলে দিবে। আমি যদি ভুল না করি তাহলে এটা স্টুডেন্টশিপ ভিসা দেওয়ার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা স্টুডেন্ট ভিসা। সেক্ষেত্রে আইএলটিএস করা দরকার, আইএলটিএস একটা স্কোর লাগে। তো ফার্মের একটা ছিল, সে এজেন্সি ছিল, আমার দুটো ফ্রেন্ড জাহিদ, রনি, ওরা যাত্রাবাড়িতে, ওরা দুইজন ভিসা প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছে ওখানে। তা আমাকে নিয়ে গেল ওইখানে। রনির ভিসা হয়ে গেল, জাহিদেরটা হয়নি, জাহিদেরটা কি যেন একটা সমস্যা হয়েছিল ওইখানে। তো আমরা আরো এজেন্সির সাথে কথা বললাম কিভাবে ভিসা প্রসেসিং করা যায়, কেমন কস্ট, কিভাবে কি করা যায়। তো সাডেনলি আমাদের একটা নিউজ আসলো যে এরকম একটা অফিস আছে মতিঝিলে। অফিসের নাম আমার যদি ভুল না হয় সেটা হবে অ্যাডকো। আমরা গেলাম, ওইখানে কথা বললাম ভিসা প্রসেসিং এর ব্যাপারে, কিভাবে কি করা যায়। ওরা আমাদের এমন ভাবে কথা বললো যে এত ইজি, যে জাস্ট ম্যাটার অফ 1 মান্থ ইউ ক্যান গো দেয়ার। বিষয়টা আর কি এরকম যে আপনি আমাদের এজেন্সিতে এক পা রেখেছেন আরেক পা ইউকে। ওরা এভাবে বলবে যে এভাবে এরকমই হবে, বাট নট ইজি লাইক দ্যাট। অ্যান্ড আমাকে বললো যে অস্ট্রেলিয়ার জন্য, আমি ওইখানে যাওয়ার জন্যই আগ্রহী বেশি ছিলাম। তো আমি টাকা পয়সা দিলাম কিছু। মানে এটা অস্ট্রেলিয়ার জন্য? জি, ওইটা অস্ট্রেলিয়ার জন্য ছিল। আমাকে প্রথমে 25,000 টাকা অ্যাডভান্স দিতে হয়েছিল, আর ভিসা প্রসেসিং হবে, ওইখান থেকে অফার লেটার আসবে, আমাকে এমবাসি ফেস করতে হবে, বাকি পয়সাটা এখানে, দেন টিউশন ফি। তো আমার ব্যাড লাগছিল। অফিসটা একটা প্রতারক চক্রের মতো। ওরা অনেকের টাকা পয়সা নিয়ে এভাবে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে শুনি যে ওইখানে অফিস নাই, ওইখানে র্যাব গিয়ে রেট দিছে। আমি তো শক যে এটা কি আসলে ওই অফিস। আমি নিজেও গেলাম ফিজিক্যালি ওইখানে, যাওয়ার পরে দেখলাম হ্যাঁ সব বলে। তখন তো আমি অনেক ডিপ্রেশন চলে গেছিলাম যে আসলে আমাকে দিয়ে হবে না, আমি আর বাইরে যাবো না, দেশে একটা কিছু করি। আচ্ছা, একটা তো মনে হয় আমিও সাথে ছিলাম, এটা হচ্ছে যাত্রাবাড়িতে র্যাবের অফিসে। আমি তুই একসাথে ওইখানে গেছিলাম, অনেক স্টুডেন্ট গেছিল ওইখানে, যে ওই যে এজেন্সিটা, ওদের যে প্রতারণার যে শিকার যারা হয়েছে তারাও ওইখানে গেছিল। হ্যাঁ ওইখানে তুইও গেছিলি। দেন আমি তো যে আর যাবো না ডিসাইড করে ফেলেছিলাম। দেন সবকিছুর পিছনে আমার মা ছিল, যে আমাকে সবচেয়ে বেশি সাহস দিছে, এবং আমার সাথে সাথে উনি এখানে সেখানে ছোটাছুটি করেছে। আমার ফ্রেন্ড জাহিদ, ও ফার্স্টে কলাবাগানে একটা এজেন্সি ছিল, ওখানে একটা বড় ভাই সিনিয়র ভাই ছিল জুয়েল ভাই, উনি ওর ভিসা প্রসেসিং করলো। তো জাহিদ আমাকে একদিন ফোন দিল যে বন্ধু আমার ভিসা হয়ে গেছে ইউকে। আচ্ছা, তো আমি শুনে খুবই খুশি যে ও অনেক ট্রাই করতেছিল, হচ্ছিল না, বাট ফাইনালি। তো ওকে আমি উইশ করলাম, একবার আমি বললাম আমাকে বললাম যে আমার এরকম ভিসা হয়েছে। তো আমার সঙ্গে বলে তুইও চলে যা। আচ্ছা, তো আমি তো মানে না এরকম হয়েছে আর দরকার নেই এগুলা। মা অনেক পুশ করছে আমাকে যে না তুই পারবি কর।
আমি আইএলটিএস এক্সাম দিলাম, স্কোর আসলো 6 এর মতো আসছিল, এত হাই স্কোর আসে নাই। তো আমি জুয়েলের সাথে কথা বললাম, ওরাও আমাকে বললো যে হবে, 6 দিয়ে হবে এবং আপনি ট্রাই করেন। আমরা ট্রাই করি। আমি আল্লাহর নাম নিয়ে, মা আমাকে অনেক ভরসা দিয়েছে যে তুই হবে, পারবি, এত ভয় পাস কেন, আমি তো সাথে আছি। আজকে আমি যতটুকু পারছি বা যে কিছু করছি, এটার পিছনে আমার মার অবদান সবচেয়ে বেশি। তো আমি করলাম এবং ওইখান থেকে ইউকে থেকে অফার লেটার আসলো। এটা ছিল লন্ডন নিউ ক্রস কলেজ। এটা কত সালে? এটা 2009-তে। 9? হ্যাঁ। তো ওইখান থেকে অফার লেটার আসলো। আমি তখন আমার বিশ্বাস হয়নি, আমার মনে করছি এজেন্সি এগুলো করে, এরকমই হয়। এম্বাসিতে আমার কাগজ ফাইল, এর মধ্যে ওই একটা অনলাইন ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়, কিছু টাকা ডিপোজিট রাখতে হয় ওখান থেকে, তারপর একটা সার্টেন অ্যামাউন্ট টিউশন ফি পে করতে হয়। সব প্রসেস ওই জুয়েল ভাই, সিনিয়র ভাই, উনি করছে। থ্যাংক ইউ জুয়েল ভাই। আর আমার এম্বাসি ফেসের দিন ওইখানে গেলাম, আমি পেপার জমা দিলাম। তো সবকিছু ঠিকঠাক মতো হইলো। কিছুদিন পরে আমার বিএসএফ থেকে, গুলশান বিএসএফ থেকে আমার মেল আসলো যে আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য। তখন আমার বিশ্বাস হয়নি যে আমি আমার ইউপি ভিসা হবে বা যাই পাসপোর্ট কালেক্ট করে নিয়ে আসি। আমি পাসপোর্ট কালেক্ট করতে গিয়ে দেখি যে হ্যাঁ আমার ভিসা হয়ে গেছে। আমি তো মহা খুশি, আমি আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। আর প্রথম ফোনটা আমি আমাকে দিয়েছি যে আমার ভিসা হয়ে গেছে। আর এটা একটা মজার ঘটনা, যেদিন আমি পাসপোর্ট কালেক্ট করতে যাই গুলশানে, তখন অলমোস্ট বিকেল হয়ে যাচ্ছিল। আম্মা আমাকে ফোন দিয়ে বলতেছে তুই কি গেছিস ওখানে? আমি বলছি আম্মা আজকে লেট হয়ে গেছে, আজকে যাবো না, আমি কালকে যাই। আমার বলছে লেট হয়নি, তুই যা, তুই গেলেই পাসপোর্ট পাবি, কোনো সমস্যা নেই, তুই যা। তা আমি নিজেও মনে করছি ওই দিন গেলে আমি পাবো না, গিয়ে দেখবো এম্বাসি বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই যে মা বলছে না, গিয়ে দেখি যে অফিস খোলা এবং আমি পাসপোর্ট ভালোভাবে কালেক্ট করতে পারছি। তো ওইখান থেকে পাসপোর্ট নিয়ে আসলাম, টিকিট কাটা সবকিছু হইলো, ইউকেতে গেলাম। That was a journey, BD to UK. Yes. Okay, but I have a specific question. What are you right now doing for your living? আসলে আমরা জানতে চাচ্ছি what is your right now position. তারপরে আমরা ব্যাকড্রপ করব, আমরা যাব ইউকে পর্যন্ত আমরা পৌঁছেছি। আচ্ছা, এখন আমি ওইখানে আমার একটা ছোট্ট একটা বিজনেস আছে। ওকে, নাম কি বিজনেস? এটা হচ্ছে নাগাহাট। ওকে, নাগাহাট দ্যাটস মিন you are working as a hospitality, I think, restaurant. Yes. UK the restaurant based business আপনার? Yes, নাগাহাট এটা একটা রেস্টুরেন্ট। ওইখানে নাগা means it's come from নাগা মরিচ, right? Yes, exactly. Wow. Spicy. আমাদের সিম্বলটাও I think আমাদের সার্কেলের মানে he is the only one person, he is become the hospitality industry and entrepreneur, I think. আমাদের এই same age we are proud of you, you know. Thank you very much. Still I'm trying. Okay. And হ্যাঁ, ওইখানে আমার একটা বিজনেস আছে যে নাগাহাট রেস্টুরেন্ট, এটা টেক অ্যাওয়ে ডেলিভারি অ্যাজ ওয়েল। Okay. আর আমি একজন শেফ হিসেবে জাপানিজ রেস্টুরেন্ট, এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডন লিভারপুল স্ট্রিটে, সুশি সাম্বা 40 ফ্লোরতে। এটা চেন বেসিস একটা রেস্টুরেন্ট, দুবাই আছে, লাস ভেগাস, মায়ামি, সব জায়গায় আছে এটা। তো জাস্ট ট্রাই করে যাচ্ছে এখানে। আচ্ছা, এই যে সুশি শেফ, হ্যাঁ, সুশি শেফের প্রফেশন থেকে তুমি প্রফেশনে ছিলি, এই প্রফেশন থেকে এই যে নাগাহাটের যে জার্নিটা, এই আইডিয়াটা কিভাবে আসলো? ওকে, হ্যাঁ, নাইস কোশ্চেন। আমার মনে হয় এটা একটু জব থেকে নিজে কিছু করার যে এই আইডিয়াটা, এটা কিভাবে আসলো? এটার পিছনে একটা ছোট্ট একটা এক্সপেরিয়েন্স। আমার একটা ফ্রেন্ড আছে যে যিনি হচ্ছে এই সেক্টরে লং টাইম তার জন্য, তাকে আমি চিনি পর্তুগাল থেকে। ও আচ্ছা, ওয়েট পর্তুগাল, মানে ব্যাপারটা হচ্ছে ইউ আর ওয়ার্কিং ইন রাইট নাও ইউকে, বাট আমার জানার মতে হচ্ছে আপনি সরি আপনি চলে আসতেছে, মনে হচ্ছে আমার কাছে গেস্ট আসছে, অ্যাকচুয়ালি গেস্ট না, ইজ মাই ফ্রেন্ড, সো আই ক্যান তুমি এভরিথিং বলতে পারি, তুই বলি। তো বিষয়টা হচ্ছে যে তুই গেলি হচ্ছে ইউকে থেকে পর্তুগালের একটা জার্নি আছে, রাইট? আর হচ্ছে পর্তুগাল থেকে সুইজারল্যান্ড একটা আলাদা জার্নি আছে। তো ইটস অল অ্যাবাউট হাউ মাচ ইয়ার, মানে কত বছর টোটাল এই জার্নিটা গেছে এখন রাইট নাও ফিক্স ইন ইউকে? এটা হচ্ছে 2009 থেকে। যখন 2009 ওইখানে আমি যাওয়ার পর দেখলাম যে ওইখানকার যে সিচুয়েশন, এটা থেকে বের হওয়ার জন্য আমাকে কিছু করতে হবে, মুভ করতে হবে। আর ইউকে ইজ নট সার্ভাইভাল কেস, ইজ ইন দেয়ার স্টাডি দেন টিউশন ফি সবকিছু মিলে ওই সময় খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ইট ওয়াজ 2009। ওই সময় আমার মনে আছে যে ইউকেতে হিউজ মানে স্টুডেন্ট এরা ক্যারি করতেছে, ইকোনমিক্যাল ক্রাইসিস চলতেছে ইউকেতে, ছেলে পেলে যাচ্ছে যে শীতের মধ্যে পার্কে অবস্থান করতেছে, মসজিদে অবস্থান করতেছে, এক ধরনের মানে হিউজ ক্রাইসিসের মধ্যে। ওই সময় আমারও খেয়াল আছে, আমারও যাওয়ার কথা ছিল ওর সাথে ইউকেতেই।
তখন ওই সময় একটা সুযোগ দিল ইউকে যে উইদাউট আইএলসে, উইদাউট আইএলসে 2009 উইদাউট আইএলসে যাওয়ার একটা অপরচুনিটিস ক্রিয়েট করলো, এবং ওই কারণেই প্রচুর স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্টরা সার্ভাইভাল কেসে ওখানে খুব মানে ফেইলিওর রেট বেশি। সো পর্তুগালে শিফট করছিলি ইউকে থেকে? হ্যাঁ, পর্তুগালে চলে যাই তখন, কারণ অনেক ছেলেপেলে এখানে সার্ভাইভ করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো পর্তুগালে গিয়ে সুশির একটা ইনস্টিটিউট, সুশি সম্পর্কে একটু আইডিয়া আমার দরকার। সুশি আসলে জাপানিজ খাবার না চাইনিজ খাবার? জাপানিজ খাবার। ওকে, তো সুশি যে ট্রেনিং বা সুশি শেফ হিসেবে নিজে এস্টাবলিশড হওয়া, বিভিন্ন ওয়ার্ল্ডের ফেমাস বিভিন্ন রেস্টুরেন্টে করার জন্য, এটার জন্য বেসিক যে পড়াশোনা বা বেসিক যে লার্নিং জায়গাটা, এটা কোথায় ছিল? পর্তুগালে না ইউকেতে? পর্তুগালে ছিল। পর্তুগালে মুভ করলি কিভাবে, ওই জার্নিটা একটু বল। পর্তুগালে মুভ করলে আমি যখন দেখলাম যে ইউকেতে সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর আমার সাথে অনেক ছেলেপেলে বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে, আমি আমি ডিসাইড করছি নিজে নিজে যে না, আমি ইউকে থেকে বাংলাদেশ থেকে ইউকেতে আসছি, আমি আর বাংলাদেশ থেকে কোনো টাকা নিব না, আমার যা কিছু করতে হয় এখান থেকে করতে হবে, ডু অর ডাই, আর্ন করতে হবে, দেন লার্ন করতে হবে, মানে শিখতেও হবে আবার ইনকামও করতে হবে। তো আমি তখন কিছুদিন কাজ করি ইউকেতে, কাজ করার পর টাকা সেভিংস করলাম, কিছু সেভিংস করে আমি তখন বিভিন্ন দেশে খবর নিলাম যে কিভাবে কি করা যায় যে পেপারসের ক্ষেত্রে। তখন আমি কিছু ফ্রেন্ডের থ্রুতে জানতে পারলাম যে পর্তুগালে ওইখানে গেলে একটা সিস্টেমে থাকলে কিছুদিন পরে স্টেপ বাই স্টেপ পেপার হয়। তখন আমার কলেজের ভ্যাকেশন ছিল, তখন ভ্যাকেশনে আমি টুরিস্ট ভিসার জন্য হাঙ্গেরি এম্বাসিতে আমার পেপার জমা দিই। পেপার জমা দেওয়ার পরে আমার হাঙ্গেরি ভিসা হয়ে যায়, ওটা সেন্ডিং ভিসা ছিল। তো আমি যে কোনো ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারবো। তো আমার ফ্লাইট ছিল হিথ্রো টু লিসবন। ওইখানে যাওয়ার পরে সবার একটা স্টেবল লাইফ থাকে, আমারও ছিল। ওইখানে জব ফাইন্ড আউট করা, তারপরে আমি আজকে শেফ, আমি একদিনে 2 দিনে শেফ হয়ে যাই না, ডেফিনেটলি আমার এই শেফের পিছনে অনেক স্ট্রাগল আছে। আমাকে প্রথমে ওই হেল্পার হিসেবে কাজ করতে হয়েছে। ওয়েট এই ব্যাপারে আমি একটু বলি। ও আমার একবার বলছিল এই কথাটা যে রেস্টুরেন্টে জব শুরু হয় কিচেনের লাস্ট স্টেজ থেকে, মানে যেখান থেকে ওয়াশিং শুরু হয়, তারপর আস্তে আস্তে তোকে সামনে দিয়ে লাস্ট পর্যায়ে তুই একটা ভালো পজিশনে রেস্টুরেন্টে যেতে পারবি। এটা একটা কালচার। তো আমার এটা ভালো ছিল, আমার লাকটা ভালো ছিল। আমি প্রথমেই যেখানে ঢুকি ওখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকি। তো ঢুকার পরে ওই আমার যে শেফটা ছিল ও ছিল ব্রাজিলিয়ান, ও ছিল সুশি শেফ। ও আস্তে আস্তে কাজ করে মানে সুশির অ্যাসিস্ট্যান্ট, মেইন শেফ যে ওনার অ্যাসিস্ট্যান্ট। তাই এইখানে যে তুই যে ইউকেতে যে জব করছিস, এটা কি কোনো এক্সপেরিয়েন্স এখানে কি কোনো কাজে লাগছে? না, ওইটা নট রিলেভেন্ট, বিকজ ইউকেতে পার্ট টাইম জবে ছিল হয়তো অ্যাজ এ স্টুডেন্ট। তবে বুঝতে পারছি আমি, বাট এডুকেশনাল ইনস্টিটিউশনাল কোনো সার্টিফিকেশন কি ওরা প্রোভাইড করছে কিনা এখান থেকে, যে আমি যেখান থেকে কাজ করছি ওইখান থেকে করে নেই, বাট আমি দেন 2টা কোর্স করি আমি, জাপান থেকে শেফ আসে। তো ওই সময় আমি ওই জাপানিদের কাছ থেকে কোর্স করি, দেন ওরা আমাকে সার্টিফাইড করে, রাইট? সো দ্যাটস দ্য কোয়ালিফিকেশন ইউ হ্যাভ গেইন ওভার দ্য অ্যাব্রোড, মানে দেশ ছাড়ার পরে ফার্স্ট অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখানে আমার একটা বেসিক কোশ্চেন আছে, মানে যে জিনিসটা আমি ফেস করি প্রায় সময়, অনেকে এটা নিয়ে আলোচনা করে যে বাংলাদেশের থেকে ছেলে পেলে জার্মানি যায়, ইউকেতে যায়, ওকে? সো ওইখান থেকে যদি আরেকটা দেশে মুভ করে, এটা আসলে আমাদের দেশে ইমপ্রেশনের জন্য খারাপ। সো আমি হয়তো এই জিনিসটা কিছুটা আন্ডারস্ট্যান্ড করতেছি যে ওইখানকার সার্ভাইভাল কেস খুবই খারাপ ছিল, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মুভ আনাদার কান্ট্রি। বাট ওইখানকার এডুকেশন ওইটাকে ডিসকন্টিনিউ করে তো চলে যেতে হয়েছে ওইখানে। এই সার্ভাইভাল কেসে অ্যাকচুয়ালি যেটা মোটিভেশন হিসেবে মানে তোর কাছে মনে হয়েছে যে আই এম ডুইং নট রং অর রাইট, আমাকে আসলে বাঁচতে হবে, বিষয়টা এরকম, চাপটা এরকম ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা সিচুয়েশন ডিমান্ড। হ্যাঁ, মানে ওইখানে ওই সিচুয়েশনটা একটু বল, মানে আমি আসলে জানতে চাইতেছি ইউকেতে কি এমন খারাপ সিচুয়েশন হইলো যার ফলে ইউ হ্যাভ টু মুভ আনাদার কান্ট্রি। মানে হোয়াট ওয়াজ দ্য চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা কি ছিল? আমি যতটুকু বলছি বা নিউজে দেখছি যে মানুষজন পার্কে গিয়া মানে অ্যাকোমোডেশন কি প্রবলেম ছিল? না, এটা অ্যাকোমোডেশন না, কারণ বলতে সবাই জব পায় নাই। যারা জব পাইছে প্লাস সার্ভাইভ করতে পারছে তাদের কেস ডিফারেন্ট, যারা না পারছে অনেকে বাংলাদেশ থেকে টাকা নিতে পারে না। তো কি হয়েছে আমি দেখি না এরকম যে পার্কে ঘুমাইছে, মসজিদে ঘুমাইছে, হয়তো বা কেউ করে থাকতে পারে, বাট আমি দেখি না আমার চোখে এটা। তবে ওই যে কি বলে এটাকে, যে ওইখানে থাকার পরে যে অন্য দেশে মুখ করার ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ থেকে যে ছেলেপেলেগুলো বাইরে যায়, তো ওরা চিন্তা করে যে এনিহাও আমাকে ওইখানে সেট হতে হবে, আমার ওইখানে পেপার হয়ে গেলে। কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবাই এখান থেকে মুভ করতে চায় ইউরোপের বিভিন্ন দেশে, এবং সবাই একটা সিকিউর লাইফ চায়।
যে আমার একটা সিকিউর আমি কি করতেছি আমার লাইফে কেউ ইন্টারফেয়ার করবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। আমি যদি কোনো কিছু ভালো কিছু করি, আমার আরেকটা ফ্রেন্ড বা ফ্রেন্ডের ফ্রেন্ড ও আমার শপের সাথে আরেকটা শপ করবে, সেম ফুড সেম জিনিস। যে they don't think about it like different concept, different thing, the same. ও ভালো করতেছে, আমার এটাই করতে হবে। তো এই ব্যাপারগুলা এর জন্য যে মানুষগুলা ওইদিকে গেলে একবার চিন্তা করে যে আমি যদি এখানে সেট হয়ে যাই, ইউরোপের যে কোনো একটা দেশে পেপার হয়ে যায়, দেন আমাকে বাংলাদেশে মুভ করতে হবে না, আমার এখানে একটা লাইফ সেটেল হয়ে গেল। দেন এর জন্য যে যে দেশে যাক, যে ট্রাই করে যেই দেশে ইজিলি পেপার হবে, যে ইউরোপের যে কাগজপত্রগুলো হয়ে যাবে, আমাকে আর রিটার্ন যেতে হবে না দেশে, সবাই একটা সিকিউর লাইফ ক্রিয়েট করতেছে। এর জন্য ইউকে থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষগুলা, কেউ ফ্রান্সে, কেউ স্পেনে, কেউ পর্তুগাল, কেউ জার্মান, কেউ বেলজিয়াম, এইসব কান্ট্রিতে মুভ করে ইমিগ্রেন্ট হয় যে পেপার মানে পর্তুগাল ইজি টু প্রসেস ইওর পেপার অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট তখন ছিল। এখনো কিছু কিছু, এখন তো আমি পর্তুগাল থেকে চলে আসি, এখন তো আমি জানি না, তবে অনেকেই বলে যে এখনো নাকি হয়। আচ্ছা 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 বন্ধু, একটা কোশ্চেন আছে। কোশ্চেন হইতেছে, প্রথমে তোর জার্নি স্টার্ট হইছে ইউকে তে। হ্যাঁ, ইউকে দ্যাটস দ্য অ্যানাদার ওয়ার্ল্ড, আলাদা কালচার, রাইট, হ্যাঁ আলাদা কালচার, ট্রেডিশন, ফুডস, এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার সবকিছু আলাদা। ওইখানে তোর বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার পরে একটা চ্যালেঞ্জ নিতে হয়েছে এই ট্রানজিশন। এরপরে আবার কিছুদিন পর আবার ওই জায়গা থেকে তুই পর্তুগাল গেলি, পর্তুগালে আবার আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা কালচার, আলাদা ট্রেডিশন, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এরপরে আবার ওইখান থেকে আবার পর্তুগাল থেকে আবার সুইজারল্যান্ডে আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা ট্রেডিশন, আলাদা। আমি রিলেট করতে পারতেছি, আমরা যে স্টেজে আমরা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে হিমশিম খাইতেছি, আমরা স্ট্রাগল করতেছি নতুন ফ্রেন্ড মেকিং এ, হি ইজ মেকিং নিউ মানে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক, নতুন কালচার, তুই যেটা বলছস পারফেক্ট একটা দেশের বাইরে এই কার্ডসটার কারণে না, এই সাহসিকতার কারণে না, মানে হি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স ফ্রেন্ড। ওর একটা জিনিস দেখ, তুই ওই সময় আমাদের এইজটা কি আছে? হ্যাঁ এজ তো 2009 এবং ওই সময় ওর ওইখানে ইউকে তে না ছিল কেউ, পর্তুগালে না ছিল কেউ, সুইজারল্যান্ডে কেউ ছিল না। এবং আমি তুই শাহজালালে গেছিস, ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে সিলেট, আমি ধর এইখান থেকে নারায়ণগঞ্জ থেকে আমি ইউনিভার্সিটি থেকে ধানমন্ডি, ওই জায়গার কালচার আলাদা, রাইট, ভাষা ঠিক আছে, কিন্তু ও ওইখানে যাওয়ার পরে এই সাহসটা করতে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো এত বড় পয়সাটা কই? মানুষ যদি মন থেকে চায়, I have to do, they can do everything what they want. So মানুষ চাইলে অসম্ভব কোনো কিছু নেই। দেখ আমি ইউকে তে ছিলাম, ওখানে ইংলিশ, হ্যাঁ আমাদের বাংলাদেশের ইংলিশ আর ওইখানের ইংলিশ টোটালি ডিফারেন্ট, রাইট। এখানে বাংলাদেশ থেকে যারা মাস্টার্স অনার্স কমপ্লিট করে যায়, ওইখানে ওরা গিয়ে হিমশিম খায় ফার্স্ট কমিউনিকেশনে। আর পর্তুগাল তো পর্তুগিজ টোটালি ডিফারেন্ট, আলাদা টোটালি। আমি প্রথম যাওয়ার পরে ওখানে 6 মান্থ ওদের ল্যাঙ্গুয়েজ বুঝিনি, আমি গেস করে আমি কাজ করছি, যে এটা বলছি নিয়ে গেছি, এটা না ওইটা, আমার ধরে it's too difficult but I did it. Okay. Thanks God. আর সুইজারল্যান্ডের ব্যাপারটা জুড়ে গেছিলাম আমি, ওখানে কথা ছিলাম যখন আমি ন্যাশনালিটি পেয়েছি, পর্তুগালের ন্যাশনালিটি হয়ে যায় আমার। কত বছর লাগছে? এটা 2019 it's almost 10 years journey, yeah. তখন আমি ডিসাইড করি আমি ইউকে তে যাব না জুরিক যাব। তখন আমার কিছু ফ্রেন্ড ছিল অলরেডি, ওরা ওইখানে ছিল জুরিকে। তো আমার কাছে মনে হয় যে তখন যে জুরিকে গেলে ভালো, একটা স্বপ্নের দেশ, সবার একটা ড্রিম সুইজারল্যান্ড, হ্যাঁ ওয়ার্ল্ডের সর্ব। হ্যাঁ, আমার বেশি বেক পেতে হয়নি, কারণ আমার যে প্রফেশন, আমি একটা সুশি রেস্টুরেন্টের শেফ, অলরেডি সার্টিফাইড। হ্যাঁ, তো তখন আমি গিয়ে জুরিক যাওয়ার পরে আমার ফ্রেন্ড ছিল রাজ, ও আমাকে হেল্প করে অ্যাকোমোডেশনের জন্য। আচ্ছা, এক সিনিয়র ভাই ছিলেন জুয়েল ভাই, ওইখানে ওনার একটা বাসায় আমাকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে। আমি যাই, যাওয়ার পরে এক সপ্তাহে খুবই আমার বোরিং লাগতেছিল জব ফাইন্ড আউটের ক্ষেত্রে। একবার আমি চিন্তা করি যে না, আমি কি সুইজারল্যান্ডে জুরিকেই থাকবো না অসলো চলে যাবো, নরওয়েতে। কারণ ওইখানে অসলোতে আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা বলতেছিল যে চলে আসো এখানে জব আছে। এইবার ওই ফ্রেন্ডটা ছিল আমার পর্তুগিজ ফ্রেন্ড। আমরা যখন সুশি কোর্স করি তখন আমার ওর সাথে পরিচয় হয়। তো ও আবার অসলোতে হানামি একটা রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট, খুব সুনামধন্য, ওই রেস্টুরেন্টে জব করে। ও বললো এখানে চলে আসো, ইভেন আমাকে তোমার মালিককে বলে তোমার যে প্লেন ফেয়ার আছে ওইটাও আমরা প্রোভাইড করি। আচ্ছা বন্ধু, এর মধ্যে আমার একটা মাথায় একটা জিনিস ঘুরতেছে, ওই যে কথা বলতেছে না, হি ইজ অলওয়েজ সার্চিং দ্য নেটওয়ার্ক, ইউ নো, মানে নট অনলি যে বেঙ্গলি পিপল, নট অনলি যে বাংলা কমিউনিটির ভিতরে আমি করব, নেটওয়ার্কিং করব, ও অলওয়েজ ফাইন্ডিং দ্য অপরচুনিটি ফ্রম দ্য আনাদার কান্ট্রি, আনাদার পিপল। কিভাবে কি নিজেকে হিয়ার ইজ দ্য ডিফারেন্স, যে আমরা আসলে এই জিনিসগুলোতে উইক, যে আমি সাহস করে আরেক দেশের আরেক কালচারের একটা মানুষের সাথে ভিডিও, আমি ধরছি এই পয়েন্টটা, এই যে এটা, হ্যাঁ এটা। আর আরেকটা হইতেছে একটা জিনিস, এই যে বললো যে 10 বছরের জার্নি, পর্তুগাল টু সুইজারল্যান্ড, 10 বছরের জার্নি।
এই 10 বছরে তো দেশে আসতে না পারে না না, ইউকে থেকে পর্তুগাল ও, পর্যন্ত ইউকে থেকে পার্মানেন্টলি পড়ার জন্য। এর মধ্যে তো দেশে আসতে পারে নাই। না না, দেশে দেশে আসছি। ও দেশে দেশে কয় বছর আমার তো রেসিডেন্ট কার্ড, পর্তুগাল রেসিডেন্ট কার্ড হয়ে যায় আমি পর্তুগাল যাওয়ার 1 বছর পরে। মানে ওটা পিআর বলা যায়, পিআর হ্যাঁ, পিআর। পার্মানেন্ট permanent রেসিডেন্সি। residence। আর হচ্ছে ফুললি পাসপোর্ট হোল্ড করতে 10 বছর লেগে গেছে। হ্যাঁ, তো এর মধ্যে কি দেশে আসতে দেশে তো কয় বছর পর আসলি? আমি তো দেশে ওই সময় আসলাম, প্রথমবার আসলাম 2 বছর পরে। ও ইউকে টাইমটা আসলে ওই মিস সময় করতে। ইন দ্য টাইম আমার বোনের বিয়ে হয়েছে, আমার ও, একটা বোনের। ছোট বোন, ওর বিয়ে হয়, আমি ওই বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। হ্যাঁ, তখন পর্তুগালে আমার পেপার হয়নি। যে হোয়াটস দ্য ফিলিংস দ্যাট টাইম, ইটস লাইক ভেরি ডিফিকাল্ট। একটা বোন ওর বিয়েতে আসতে পারে। তো সবকিছু মিলে ইটস আ পার্ট অফ লাইফ। তারপর সুইজারল্যান্ডে গেলি, তারপর হ্যাঁ, সুইজারল্যান্ডে যাওয়ার পরে ওই যে বললাম যে জব ফাইনাল করতে পারতেছিলাম না ওই সময়। আর আমি সবসময় যে একটা সিকিউর লাইফ করছি, যে সিকিউর লাইফের ক্ষেত্রে তোমার যদি জব থাকে, তোমার যদি আর্নিং করে থাকে, দেন এভরিথিং ইজ ইজি। তো ওইখানে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে যারা ছিল যে কথা আপনি যে কোয়ালিফিকেশন আপনি একসাথে মতো জব হয়ে যাবে, কিন্তু আমার 4 দিন 5 দিন হয়েছে আমার কাছে ভালো লাগতেছিল না, সবাই জবে বিজি, আমি বাসায় বা আমি বাইরে একা, এটা ভেরি বোরিং। দেন আমি ওই আমার ফ্রেন্ডের সাথে অস্ত্রতে ওর সাথে কথা বলার পরে আমি যখন বের হবো, তখন আমার এই যে আমি যে 3 বছর যে কোম্পানিতে ছিলাম, এটা হচ্ছে নিগিশি, এটা সুশি রেস্টুরেন্ট, ওইখান থেকে কল আসে আমার ট্রায়ালের জন্য। হ্যাঁ যে তুমি কি আসতে পারবে? ইভেন আমি এমন ছিলাম যে কালকে না, আমি এখন ফ্রি আছি, এখন আসবো। আমার নাইফ টাইপ এগুলো আমার পার্সোনাল নাইফ, আচ্ছা এক্সপেন্সিভ, একটা নাইফ 500 পাউন্ড। তো আমি বলতেছি যে আমি কি নাইফ নিয়ে আসবো, আমাকে আজকে বলে আমি আজকে আসবো। বলছে না, ইটস ওকে, তুমি কালকে দুপুরে 11-12টার দিকে আসো, ওই সময় তোমার ট্রায়াল হবে 3 ঘন্টা, দেন আমরা ডিসাইড করবো। ঠিক আছে, তো গেলাম, আমার 3 ঘন্টা কাজ করা লাগেনি, হাফ অ্যান আওয়ার আমি কাজ করছি। ওরা আমার কাজ দেখে ওরা হ্যাপি, এখন আমাকে কনফার্ম করছে যে তুমি কবে জয়েন করো। অ্যান্ড স্যালারি বলতে আমাকে জিজ্ঞেস করছে যে স্যালারি তোমার ডিমান্ড কি। তখন আমি এত কিছু বলি না, যে you guys can see my work, then you guys decide and tell me it's like what amount I deserve it. And তখন তারা বললো ইটস ওকে, আমি কাজ শুরু করলাম। অ্যান্ড তখন আমার যে স্যালারি ছিল, ওরা আমার কাজের উপরে এত হ্যাপি ছিল, এভরি 6 মান্থ প্রমোশন প্রমোশন প্রমোশন। তো আমি 3 বছর ছিলাম, এভরি 6 মান্থ আমি প্রমোশন। আফটার 6 মান্থস ইউ গেট প্রমোশন 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 প্রমোশন। আমি খুবই ভালো লাইফ লিড করছি সুইজারল্যান্ডে, 3 বছর ছিলাম। দেন একটা সময় আমি ঠিক করলাম যে না, আমার একটা কমিউনিটি দরকার। আমার মেয়ে বড় হচ্ছে, ও একটা ভালো একটা ইংলিশ একটা স্কুল বা ইউনিভার্সিটি কলেজ, ও একটা ভালো একটা কমিউনিটিতে বড় হোক। সবকিছু বিবেচনা করে দেন ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওরা বললো যে ইউকে চলে আসো, এখানে ভালো অপরচুনিটিস আছে, তোমার জব তো সব জায়গায় আছে, আমাদের মুসলিম কমিউনিটি আছে, এখানে চলে আসলে তোমার একটা ভালো একটা পরিবেশ পাবো। দেন আমি আমার ওয়াইফের সাথে কথা বললাম, ডিসাইড করলাম যে আমরা ঠিক আছে আমরা ওইদিকে মুভ করি, ইউকেতে। ইউকেতে। আচ্ছা, এখানে মিস হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে যে সে ব্যাচেলরশিপ শেষ ও, করছে, হ্যাঁ, বাট হ্যাঁ, ম্যারিড লাইফ শুরু হ্যাঁ, করছে। married হয় life, হ্যাঁ। আসলে কখন এত স্ট্রাগল, এত দৌড়, এত জার্নি, এর মাঝখানে টাইমটা কই পাইলো? ঠিক এটা আছে, বন্ধু, এটা একটা মজার ব্যাপার। ইট ওয়াজ 2015 যখন আমি বিয়ে করি, পর্তুগালে ছিলাম আমি তখন। পর্তুগাল থেকে দেশে আসলাম। দেশে আসার পরে বাবা অনেকদিন ধরে মেয়ে দেখতেছিল, তখন আমিও দেশে। হ্যাঁ। তোর জন্য মেয়ে দেখতেছে না? তো দেখার পরে সবাই সিলেক্ট বা ওদের পছন্দ হইলো, আমাদের পছন্দ হইলো। এটা 2015 দিকে আমরা বিয়ে করলাম। পরে আমার ওয়াইফকে 2017-তে নিয়ে গেলাম আমার পর্তুগালে স্পাউস ভিসায়। ও আমার সাথে ছিল এখানে 2 বছর। আর এই তো আমাদের বেবি হয় সুইজারল্যান্ডে, জুরিকে। আমার একটা মেয়ে আছে, ইরাম। তো এই হচ্ছে অবস্থা। আর দেন আমরা ব্যাক করলাম ইউকে। হ্যাঁ। তো এখান থেকে এন্টারপ্রেনারশিপ জার্নি কত বছর লাগলো, যে ইউকেতে আসলাম, সেট হলাম, তারপরে আমি এখানে জব সার্চ করলাম, এরকম কিছু? তারপরে না, জব আমি সুইজারল্যান্ড থেকে আমি জব কনফার্ম করে গেছে। হ্যাঁ, কনফার্ম করে পরে ইউকেতে। হ্যাঁ, আমি ইউকেতে আমি 2-3টা ইউকে থেকে আমি অফার পাই যে জব জয়েন করার জন্য। একটা ছিল দ্য আইভি এশিয়া, এটা চেন কোম্পানি, খুবই বড় কোম্পানি এটা ইউকেতে। ওদের ইংলিশ ফুড আছে। আমাদের যে সিও উনি রিচার্ড কারিংটন, বিশাল বিগ হিউজ মানি। তখন আমি ওইখান থেকে বিভিন্ন রেস্টুরেন্টের অফার দেখি, আমার কাছে তখন মনে হচ্ছে যে আইভি ওইটা আমার পারফেক্ট ছিল। আমি অ্যাজ এ সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করি এখানে। ওইখানে 2 বছর জব করি। দেন জব করার পরে মনে হচ্ছিল যে কিছু একটা করা দরকার নিজের জন্য। যে জব করলাম অনেকদিন, তো অন্যের জন্য কিছু করলাম, যে এখন নিজের জন্য কিছু করি। আমার কিছু ফ্রেন্ড ছিল
তারা সবাই একসাথে বসলাম যে ডিসাইড করলাম যে কি করা যাবে। There's been how many founders you have? মানে একসাথে কতজন মিলে উদ্যোগটা নেওয়া হলো? আমি সহ 6 জন। 6 জন, আচ্ছা। যে হিউজ অ্যামাউন্ট ইজ ফরেন ইনভেস্টমেন্ট আমার মনে আছে ওই সময় মনে তোর অফার করছিলাম যে আই হ্যাভ সাম মানি ক্যান আই কন্ট্রিবিউট বাট হি ইজ নট ইন্টারেস্টেড টু মাই মানি বিকজ আই এম ফ্রম বাংলাদেশ ইউ নো। তখন আমরা ডিসাইড করি যে আমরা এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট হচ্ছে নাগাহাট আপটন পার্কে ইস্ট লন্ডন। আপটন পার্ক স্টেশন থেকে বের হলেই 5 minutes walking distance is Plashet Road 22 Plashet Road. So তখন আমরা ডিসাইড করি যে আমরা একটা কিছু করি নিজেদের জন্য। মানে কি বুঝছো অ্যাড্রেসটা খুব ভালো করে কিন্তু বলতেছে যাতে মানে অ্যাট লিস্ট এই পডকাস্টের থ্রুতে তার নিজের বিজনেস প্রমোশনটাও হয়ে যায় একদম ওয়াকিং ডিসটেন্স অ্যাড্রেস সবকিছু বলে দিচ্ছে। এটা হচ্ছে একজন মানে সাকসেসফুল বিজনেসম্যানের ফার্স্ট ফাইন্ডিং ক্যারেক্টারিস্টিক্স যে তার নিজস্ব বিজনেসের প্রমোশন অ্যাডভার্টাইজিংটা। And I'm very happy to মানে such kind of promotion. If I could much more for you, I'll be happy definitely. এই ব্যাপারে তো দোয়া করতে ট্রাই করতেছি আমি এটা কত বছর হলো এটা নাগা হাটসের এটা? নাগা হাটস এটা 3 বছর অলরেডি। 3 বছর, আচ্ছা। এই যে নাগা হাটস চালু করলি, হ্যাঁ 3 বছর, এই যে জব যেটা করতি ওইটা কি এখনো আছে নাকি জবের পাশাপাশি? জবটা আমরা ওপেনিং করি, আমি জবটা কুইট করছিলাম। আচ্ছা, আমি জব কুইট করছি, কুইট করে যে না নিজের ব্যবসা সময় দিই, দেখি কি করা যায়। তো আমরা আমার ফ্রেন্ড আছে ওরা মিলে যে আমরা আমাদের রেসিপি আমাদের রেস্টুরেন্টে যে ফুড বেসিক্যালি ইটস ফার্স্ট ইটস লাইক এ বার্গার, ডোনার, দেন ফ্রাইড চিকেন, আমাদের ইন্ডিয়ান সাইড আছে এখানে ইন্ডিয়ান ডিশ, কাবাব, চিকেন, তন্দুরি চিকেন, কারি, পিজা এসব। সো মেনু আমাদের অনেক বড়। আচ্ছা, যে আমার এক ফ্রেন্ড আছে ওর কনসেপ্ট এটা যে কাস্টমার আইসা যাতে ফেরত না যায়, এনি কাইন্ডস অফ ফুড ইউ ক্যান প্রোভাইড। হ্যাঁ, এইজন্য আমার কয়েকবার এর সাথে আমার হয়েছে যে ভাই মেনুটা প্লিজ একটু শর্টকাট। সো এটার জন্য তো আসলে বড় একটা সাপোর্টেরও দরকার হয় যে শেপ ডিফারেন্ট টাইপের শেপ। হ্যাঁ, ডেফিনেটলি এইজন্য ম্যানপাওয়ার স্টাফ, হ্যাঁ স্টাফ, কারণ এভরি সেকশন উইল সামওয়ান রাইট, নাহলে অর্ডার আসলে ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা ফরহাদ, একটা জিনিস ও বললো যে জব কুইট করে তারপরে এই বিজনেসে ইনভলভ হইছে। হ্যাঁ, এটা প্রথম স্টার্টআপে আমার মনে হয় পড়তে গেলে একটা মাছ এফোর্ট দেওয়া লাগে। একটা জিনিস শুরু করতে যে পরিমাণ লেবার বাট মানে যে পরিমাণ এফোর্ট লাগে সেটার জন্য ডেডিকেটেড একটা পার্সনের কাজ করলে হবে না। কিন্তু শুরু করার পর হয়তো স্মুথ হয়ে গেলে, অটোমেশন হয়ে গেলে তারপরে সে রিল্যাক্সে দেখবে। দেন আমি দেখছি যে আমার ফ্রেন্ডরা যখন ওরা একলাই রান করতে পারতেছে, ইটস ওকে, আমি না থাকলে এখানে সমস্যা নেই। ও একটা জিনিস পয়েন্ট আউট করতে যাচ্ছে যে রিস্ক টেকিং টেন্ডেন্সি। হ্যাঁ, আমি এটা বলতে চাইতেছি যেমন আমাদের অনেকেই আমরা এভাবে চিন্তা করব যে জব ইটস এ সিকিউর প্লেস। জব এটা সিকিউর প্লেস যে একটা ফিক্স অ্যামাউন্ট এখান থেকে আমার আসবে, এন্ড অফ দ্য মান্থ আমি এটা পাবোই। বিজনেস ইজ অলওয়েজ আনসার্টেইন একটা ব্যাপার। হ্যাঁ, লস হইতে পারে, বিজনেস স্টুডেন্ট এট পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ লস হইতে পারে, লাভ হইতে পারে। ওকে, এখন আমরা যেহেতু অনেকে আমরা চিন্তা করব যে জব আছে, এটা তো একটা সিকিউর প্লেস, আমার এখান থেকে আসবেই, তো বিজনেসে থাকুক, এটা চলতে থাকুক, এটাও আসবে এটাও আসবে। এখন একটা পয়েন্ট আছে, আমি ওটাই বলতে চাইছি যে এই যে বিজনেসে কোনো লস বলতে কোনো ওয়ার্ড নেই। আচ্ছা ঠিক আছে, নাইস। একটা হচ্ছে যে তুমি প্রফিট করলা, তোমার মানি আসলো, আর একটা ক্ষেত্রে যে তোমার মানি আসতেছে না, দ্যাট মিন্স তোমার লস হচ্ছে ওইটা না, এখানেও তোমার লাভ, তুমি শিখলা নতুন কোনো কিছু। আচ্ছা, মানে যদি এখান থেকে ওয়ে আউট করে নতুন কিছু। এক্স্যাক্টলি, মানুষ ছোটবেলা থেকেই সবকিছু জানে না, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে হাঁটে, উচুট খায়, রাস্তা চিনে, পথ চিনে, কোনটা ভালো কোনটা খারাপ। তো বিজনেসের ক্ষেত্রেও তুমি যখন বিজনেস শুরু করলা, প্রফিট হচ্ছে না বা আজকে হবে না কালকে হবে, কিন্তু তুমি যে লার্নিং, এখান থেকে অনেক কিছু শিখার আছে, যেটা আমি শিখছি লাস্ট 3 years from my business. I learned too many things. So thanks for this opportunity. তোমার ব্যাপারটা হচ্ছে যে বিজনেসে যদি আমি কোনো জায়গায় ফল করি, লস করি, তাহলে ওইখান থেকে আমার ল্যাকিংসটা আমি শিখতে পারতেছি। Definitely. আচ্ছা, আর একটা জিনিস হয় যে ফার্স্টে সাকসেসফুল হয়ে যাবে এরকম লাকি আসলে ওর মতো অনেকেই কম। তবে আমি জানি না ও ফার্স্টে সাকসেসফুল হয়েছে কিনা, বাট ওর স্ট্রাগল দিয়ে শুরু হয়েছে। এবার যাওয়ার শুরু থেকেই রিলোকেশন, এখন অলরেডি সে রিলোকেটেড এবং ইউরোপের একজন সিটিজেন, আর ডাবল পাসপোর্ট হোল্ড করতেছে যে বাংলাদেশি। ডেফিনেটলি তার মুভমেন্টটা ইউরোপ থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডেই আছে। বাট রাইট অ্যাট দিস মোমেন্ট এই জায়গায় আসার জন্য তার যে পুরো জার্নিটা, এই জার্নির ভেতরে স্ট্রাগল আমি খুব কম দেখি। বাট আমার কাছে মনে হয় যে ভালো পিপলদের সাথে মানে উপর থেকে অলমাইটি এই কাজগুলো করে যে তার জন্য রাস্তা অনেক কিছু সহজ করে দেয়। নিয়মটা সই থাকতে হয়। আমি একটা স্টোরি শেয়ার করি, ছোট একটা, মনে পড়লো এই যে লসের কথা শুনে বিজনেসের। আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড ছিল, পুরান ঢাকা বাড়ি, পুরান ঢাকা। তো ও চিন্তা করলো পড়ালেখার পাশাপাশি বিজনেস করবে। ওকে, স্টার্ট করলো বিজনেস, বাপ টাকা দিল। তো 2 মাস পর টাকা অর্ধেক হয়ে গেল, কমে গেল, ইনভেস্টমেন্ট যাওয়া করছে। আরো 2 মাস পরে
পুরোটাই চলে গেল। মানে 4 মাস পরে ও জিরো, প্রফিট তো দূরের কথা, জিরো। তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে ওর বাবার কাছে যা বলতেছে যে বাবা বিজনেসে লস খাইছি এটা সেটা। তো বললো যে লস খাইছস, আরো টাকা দিল, কয় নেই আবার শুরু কর। তখন ও আবার এসে আমাদেরকে শেয়ার করলো যে বিজনেস করতেছে, আবার স্টার্ট করতেছে, এটা টাকা দিছে। তখন ওর বাবারও জিজ্ঞেস করলো যে যে তুমি লস করছিস না, তুমি আমার শাসন না কইরা তুমি আমার টাকা দিলা, রিজনটা কি? বলে রিজন হইতাছে তুই যদি প্রথমে বিজনেস করে সফল হতি তাহলে বুঝতাম তুই কোনো ব্যবসা করতে পারবি না, ব্যবসা করতে পারবি না। তুই লস খাইছস, তার মানে হইতাছে তুই এখান থেকে ইন ফিউচারে বড় ধরনের কোনো লসের থেকে তুই বেঁচে গেলি। কিন্তু এখন আসি, এই এক্সাম্পলটা দিলাম এই কারণে, কারণ আমাদের সোসাইটিতে, আমাদের চারপাশে আমাদের অনেক প্যারেন্টস আছে যারা কিনা বিজনেসে যদি কেউ একবার ফল করে তোরে দেওয়া হবে না, তুই পারবি না, দূরে সরায় দেয়। না আমি দেখছি কাউসারের ফ্যামিলি এটা কখন আমি অলওয়েজ সাপোর্ট করে। আর আমি তো একটু পেছন থেকেই বলি যে তোর বেড়ে ওঠা, স্কুলে যাওয়া, যে পুরো লাইফটা, এটা তো বলতে গেলে আমরা নিজে থেকে দেখছি। আর তোর ফ্যামিলি মেম্বাররাও মনে হয় অলমোস্ট সবাই কেউ না কেউ বিজনেসের সাথে রিলেভেন্ট, সবাই বিজনেসের সাথে, সবাই রিলেভেন্টের সাথে বিজনেস। আমার চাকরি বাকরি পছন্দই করতো না। আমার নানা যে ছিল যে পড়াশোনা করে কি করবো, যে অন্য চাকরি করবা, নিজের ব্যবসা করো। ব্যবসা অ্যাকচুয়ালি হালাল বিজনেস, সৎ পথে ব্যবসা করলে এটার মধ্যে আল্লাহ বরকত দেয়। তো সবসময় ব্যবসায়ী ছিল, আমার বাবা বিজনেসম্যান ছিল। তো এই তো ট্রাই করতেছি আর দেখা যায়। সো আমার আরেকটা পয়েন্ট অফ ভিউতে কথা বলি। আমি রিসেন্টলি ওই সোশ্যাল মিডিয়াতে একটু কথা বলতেছি এই কারণে যে সবাই না এন্টারপ্রেনার তৈরি করার চেষ্টা করতেছে। যে এন্টারপ্রেনার না, সেও হয়তো মোটিভেশনটা এমন ভাবে পাচ্ছে যে এন্টারপ্রেনারশিপ তার ভিতরে আছে, সে একবার চিন্তা করে দেখছে, সে নেমে গেছে। সো হাউ অ্যাবাউট দ্যাট, যে সে শুধু সেল করতেছে। একটু আগেও তোর কথা থেকে আমি একটু যেটা বুঝলাম যে পাশে একটা রেস্টুরেন্ট আছে, তার পাশে আরেকটা রেস্টুরেন্ট আমি দিচ্ছি। সো আই এম রাইজিং দ্য কম্পিটিটর। সো কম্পিটিশন করে আমিও লুজার হওয়ার সম্ভাবনা থাকে বিজনেসে। আর বিজনেসে যদি ইনোভেশন থাকে, নতুন কিছু থাকে, নতুনত্ব থাকে, বা একটা আইডিয়া থাকে, যে আইডিয়াটা ইমপ্লিমেন্ট করলে রিয়েলি কোনো ভ্যালু অ্যাড হতে পারে বা কোনো প্রবলেম সলভ হতে পারে, ইন দ্যাট কেস তাকে আমরা এন্টারপ্রেনার বলতে পারি। হ্যাঁ, সো আমার মতে হচ্ছে এই বাঙালি কালচারে বড় হওয়া একটা ছেলে, ধরতে পারি আমরা নারায়ণগঞ্জ মফস্বল এলাকা থেকে বেড়ে ওঠা একটা ছেলে। সো তার যে জার্নি, পুরো জার্নিতে গিয়ে সে এক সময় গিয়ে প্ল্যান করছে যে আমি সুশি শেফ হবো। সো হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি মোটিভেশন? আমার টার্গেটই ছিল এটা। যখন আমি কাজ শুরু করি লন্ডনে ফার্স্টে, আমার এক্স বস, উনি শফিক ভাই, ওনার রেস্টুরেন্ট ছিল উইনচেস্টারে, বলাকা একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে। উনি আমাকে বলছিল যে তোমার হাইট ভালো, তুমি দেখতে শুনতে ওইরকম, তুমি ওয়েটারই করো, সামনে যাও, ফ্রন্টে কাজ করো। ওয়েটারের কাজ করলে দেন তুমি ফ্লোর ম্যানেজার বা একদিন ম্যানেজার হয়ে যাবে। বাট ওই সময় থেকে, মানে ফার্স্ট থেকে আমার টার্গেট ছিল যে না, আমি সামনে কাজ করব, আমার শেফ হতে হবে। ও মাই গড, আচ্ছা, মানে এইখানে মোটিভেশন কি, যে কেন ওই সময় ছিল? কারণ একটাই হচ্ছে কারণ যে শেফদের বয়স হবে, স্কিল বাড়বে, স্যালারি বাড়বে। ওকে। আর সামনে যারা কাজ করবে তাদের হচ্ছে গিয়ে এজ বাড়বে, তারা আস্তে আস্তে ডিসকোয়ালিফাই হতে থাকবে সামনে কাজ করার জন্য। কারণ অলওয়েজ যারা সামনে কাজ করে তারা ইয়াং স্মার্ট পিপল। তো যখন মানুষ সামনে কাজ করে একটা সময় আসে যে বয়স বেড়ে যায়, তখন যৌবন আর থাকে না, যৌবন না থাকলে তখন বসও চিন্তা করে ইন্টেলেকচুয়ালিটি ভ্যালু অলওয়েজ আছে, এটা ব্যাপার আর কি। যে লোকটা বয়স হয়ে যাচ্ছে, উনি আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারতেছে না। আর আমি আর তুই যদি রেস্টুরেন্টে যাই, যদি কোনো ওল্ড পিপল যে আমাদের সার্ভ করে বা আমাদের কাছে ভালো লাগে, এটা রেসিস্ট না, বাট এটাই রিয়েলিটি। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমার ওই সময় 2009 সালে ওই সময় আমার এটা বাধা ছিল যে আমার সামনে কাজ করা চলবে। সো স্কিল ইম্পর্টেন্ট আমার কাছে। মানে আজকের ব্রডকাস্টের সবচেয়ে বড় লার্নিং আমার কাছে মনে হয়েছে, থিংক অ্যাবাউট দ্যাট, যে তুমি দেখতে সুদর্শন মডেল হলো না, বাট ইউ হ্যাভ টু। আচ্ছা, এই কুকিং এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে বাবুর্চি বলি, যেটা না আমি একটা জিনিস অবাক, আমার তুমি আমার ফ্যামিলির সাথেও জুলিকে ইনভলভ করছো, আমার ফ্যামিলি মেম্বারসরাও শেফ। সো আমার বোন দুলা ভাই জুলিকে আছে, ও মানে রাজা ভাই নিজেও শেফ। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ওই সময়টাতে যদি চিন্তা করি 2009 এর দিকে, তখন কিন্তু শেফ যে একটা কালচার বাংলাদেশে আছে, এখন যেরকম ভাবে মানুষ এটাকে রিকগনাইজ করে, এটা কিন্তু একটা অমর্যাদাপূর্ণ একটা, মানে কেমন যেন বাবুর্চি টাইপের বিষয়। আমার নানি তো বলতোই যে ভাই তুমি কি করো এখানে, আমি বলি যে নানি আমি তো শেফ এখানে। তো বুঝে না, এই জন্য আবার বাংলায় ট্রান্সলেট করা যারা আছে এদের করে যে সোজা বাংলা বলে যে বাবুর্চি, নাতি বাবুর্চি এখানে, এটা নিয়ে মজা করছি অনেক সময়। কিন্তু আমার ওই সময় থেকে, আর আরেকটা যদি ছোট করে একটা মজার কথা বলি, যে এটা আমার উইকনেস ছিল নাকি আমি বলতে পারি না। ছোটবেলা থেকে যখন ডিসকভারিতে অনেক শেফেরা রান্না বান্না করতো, যে ফ্রাই প্যানে ওই ফায়ারই করতো, ওই সময় থেকে আমার একটা ইন্টারেস্ট, একটা উইক পয়েন্ট ছিল এইদিকে, যে কুকিং। হ্যাঁ, আচ্ছা। সো আস্তে আস্তে ধীরে ধীরে এটা না, আমি না একটু রিলেট করতে পারি যে মানুষ আসলে হ্যাপি হয় কখন,
মানুষের হ্যাপিনেস গুলা খুব লিমিটেড কিছু জায়গায়, তাই না? সো ফুড একটা ওয়ান অফ দ্য বেস্ট থিং, যেটা মনে হয় যে মানুষ মুখে দেওয়ার পরে যদি সুস্বাদু হয় এবং ভ্যালু অ্যাডেড হয়, এবং সে কিন্তু ফাইন্ড আউট করে হু ইজ দা, মানে আমাদের হয় না যে আমরা বিয়ে খেতে গেছি, খাবারটা ভালো হয়েছে, তখন আমরা জিজ্ঞেস করি আয়োজককে বাবুর্চিটা কি, নেক্সট আমার বাড়ির কোনো আয়োজনে আমি তাকে ইনভাইট করব। ইভেন ওইখানে এমনও হয়েছে যে সুশি কাউন্টারে যে বিভিন্ন ভিআইপি গেস্ট থাকে, ওরা বসে খাবার শেষে ওরা ভেরি হ্যাপি, ডিরেক্ট সুশি কাউন্টারে এসে শেফ আমার হাতে টিপস দেয়। হ্যাঁ, নরমালি তো বেসিক্যালি ওয়েটারদের টিপস, কিন্তু ওরা ডিরেক্ট সুশি বানায় এসে আমার কাছে টিপস দেয়, শেফ উই আর ভেরি হ্যাপি। আমি এরকম দুইটা কাপড় পেয়েছিলাম, একটা ইউএস থেকে আসছিল আর একটা নিউজিল্যান্ড থেকে। দে আর ভেরি হ্যাপি, ইটস লাইক প্রেজেন্টেশন এভরিথিং। যে খাবার যেটা দেখতে ভালো এটা খাইতেও ভালো লাগে, তো সবকিছুর ভিতরে এরকমই। আর হচ্ছে কি না, এটা ধর মানে আমি যেটা বলি যে কাস্টমার উইল বি হ্যাপি, দেন হাউ ইউ আর ফিল রাইট দ্যাট টাইম মনে হয় বন্ধু, দ্যাট টাইম মনে হয় যে না আমি কাজ করছি, যে স্যাটিসফাই জিনিসটা যে না আমি কাজ করছি এটা সার্থক, রাইট। তো এমবিশনটা যদি ছোটবেলা থেকে থাকে যে একটা মানুষের কুকিং প্যাশন, এবং সে ওইটার জন্য সার্চ আউট করে পর্তুগাল পর্যন্ত গিয়ে সেখানে সে সার্টিফিকেশন অর্জন করতেছে, এটার জন্য ডেডিকেশন দিচ্ছে, দ্যাটস দ্য, মানে আমার মনে হয় যে আমরা বলি যে আমার প্যাশন, এটা প্যাশনকে কনভার্ট করার একটা বড় জায়গা, যে আমি প্যাশনই ছিলাম এবং বিজনেসও করতেছে সে রিলেভেন্ট একটা ইন্ডাস্ট্রিতে, তাই না? ওইটাকে আমি তখন আর কি মানে বলতে চাইতেছিলাম যে একটা জিনিস খুব চমৎকার একটা বিষয়, ও বললো যে ডিসকভারিতে কুকিং দেখতো, শেফরা রান্না করতেছে, কুকিং করতেছে, এখন ও নিজে একটা প্রতিষ্ঠানের মালিক এবং সেটা খুব চমৎকার একটা জায়গায়। শেফ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে আমি যে রেস্টুরেন্টের শেফ, আমার যে এমপ্লয়ি আছে, যে এটা ছোট করার ব্যাপারটা কোনো, যে একটা বাঙালি শেফ কতগুলা শেফকে ডমিনেট করতেছে, প্লাস যে ওয়েটার বা ইংলিশ, ইভেন আমার যে জুনিয়র পজিশনে আছে অনেক ইংলিশ, যে আমি যাদের দেশে গিয়ে কাজ করতেছি ওরা তোর আন্ডারে, এটা কোনো ছোট করার ব্যাপার না, না ডেফিনেটলি না। তো মাঝে মাঝে থিঙ্ক করলে যে আমি এজ এ বাঙালি হিসেবে যে আমি কোথায় কাজ করতেছি ভালো লাগে। এইখান থেকে একটা মোরাল অফ দ্য স্টোরি যেটা আর কি, হ্যাঁ বলে না, এটা হচ্ছে যে ও যে এখন যে সাকসেসফুল একটা জায়গাতে আছে, বিজনেস করতেছে নিজে, আই থিংক সাকসেসফুল মেজারমেন্টে তার এখন পাওয়া যাবে না, ও নিজে আপাতত দৃষ্টিতে সোফার স্টিল ট্রাই, মানে সাকসেস ইজ জার্নি। না এখন ওর জায়গাতে মনে কর অন্য কেউ চিন্তা করবে যে ওর জায়গাতে আমি যাইতে পেলে আমি সাকসেসফুল, ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, তো এখন ওই যে সাকসেসফুল জায়গাটা, স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, ওইটা কেন আসছে, ওর ভালোবাসাটা কাজ করছে এবং ওই ভালোবাসাটার জায়গাতে ও দৌড়াইছে, ওইটাই পেশনটাকে হাঁটছে, একটা জিনিস আমার সব প্যারেন্টসদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যে আমরা সবাই চাই যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যে প্লিজ ডোন্ট ডু দিস। আপনারা আপনার ছেলেকে দেখেন ও কি হতে চায়, ওর ভিতর থেকে কি আসে। আমার মনে হয় যে সবাই যদি ওই জিনিসগুলো ফোকাস করে, প্রত্যেকটা প্যারেন্টসের ছেলে মেয়ে সাকসেসফুল হবে। ট্রু, ইটস ট্রু। কারণ আমার ছেলে ও খেলোয়াড় হতে চাইছে, ওর খেলার প্রতি উইকনেস, ও ওইটাতে ভালো করতে পারবে, কিন্তু আমি প্যারেন্টস আমি চাচ্ছি যে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হবে না তো, সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, সবাই যদি ডাক্তার হয়, পেশেন্ট কে হবে? এখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি নিজেও বলতে পারি, প্যারেন্টসরা আর ইঞ্জিনিয়ার বানাতে চায় না, প্যারেন্টসরা হচ্ছে কি বলে বিসিএস ক্যাডার হবে, সিকিউর লাইফ হবে, সরকারি চাকরি পাবে, পেনশন নিয়ে রিটায়ারমেন্টে যাবে, আর এন্টারপ্রেনারশিপ তো দূর কি বাদ, এত বড় রিস্কি জার্নিতে কেউ যাবে না। আর ফাউন্ডার হওয়া, কোনো জিনিস ফর্ম করা, কোনো প্রবলেম সলভ করা, সেই প্রবলেম সলভিং যে কালচার, সেটাও বলতে গেলে যে আমাদের ভেতরে হয়তো এখন অনেকে আলোচনা করতেছে, কথা বলতেছে, এটা হচ্ছে আর কি, ধীরে ধীরে হবে আশা করা যায়। কিন্তু একটা জব করলে একজনের চাকরি করলো একজন, আর নিজে যদি চাকরি আদার্স পিপলের জন্য ক্রিয়েট করতে পারে, এটা কতটুকু বিশাল ব্যাপার। তা আমার মনে হয় যে সবার এটাও একটা প্রবলেম সলভিং বিষয়। হ্যাঁ, সবাই সবার জায়গা থেকে যদি নিজে ট্রাই করতে পারে, ইভেন প্রথমে কেউ সাকসেস হবে না, সবারই এই উদ্যোগগুলো নেওয়া উচিত। যে আজকে আমরা যদি বড় বড় মানুষের দিকে তাকে, যারা অ্যাপলের ফাউন্ডার বা অ্যামাজনের ফাউন্ডার বা আলিবাবার ফাউন্ডার, তারা কিন্তু প্রথমেই সাকসেস হয়ে যায়নি, তাদের লাইফের পেছনে ওদের ফেলিওর, ওরা কিন্তু গিভ আপ করেনি, ওরা ট্রাই করছে, দেন আজকে কে এলন মাস্ক। আজকে আমরা সবাই যারা আইডল মানে এক্সাম্পল, কিন্তু আপনি ওনার লাইফের জার্নিটা খুঁজলে আপনি দেখতে পারবেন যে উনি কতবার ফেলিওর হয়েছে। দ্যাট মিন্স এটা না যে উনি ফেলিওর, উনি ওইখান থেকে লার্ন করেই আজকে এলন মাস্ক, টেসলা মোবাইল, রকেট, এইটা সেটা যাই বলেন। তো মানুষের ফেলিওর আসলে ফেলিওর না, আমি বলবো ওইটাই লার্নিং পয়েন্ট, রাইট। যে মানুষের শিক্ষার বা কোনো বয়স থাকে না, প্রত্যেকবার এই যে মানুষ শিখে, নতুন কিছু শিখে। একটা এক্সাম্পল আছে এখানে, যে আমার যে কলিগ ছিল, আমরা পর্তুগালে একসাথে কাজ করছি, জাপানিজ, ওনার নাম ছিল সার্জো। উনি 25 বছর সুশি প্রফেশনে কাজ করছে। ইভেন উনি আমাকে একটা ওয়ার্ড বলছে যে কাউসার স্টিল আই এম লার্নিং। এরপরের দিন থেকে এই লোকটা এইখান থেকে আমার জন্য সে এইখানে উঠে গেছে।
যে 25 বছর যার প্রফেশনের বয়স সে যদি এই কথা বলে তাহলে উনি কোন লেভেলের মানুষ হতে পারে। আর আজকে এমন মানুষ কিছু আছে ভেরি মাচ হাম্বল। আই থিংক সাকসেস পিপলরা খুবই হাম্বল হয় এবং এই বিষয়গুলোতে তারা লার্নিং এ থাকে। বিজনেস মানেও লার্নিং অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা ছোট বিষয়, শেষের দিকে আমরা অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ হয়তো মানুষজন আমাদের সাথে এত কথা না শুনতে, আড্ডাবাজি তো চলতেই থাকবে আমাদের। তারপরে কিছু কি পয়েন্টে কথা বলার প্ল্যান আছে। যে হুইচ ইজ দ্য সুইটেস্ট মোমেন্ট ইন ইউর লাইফ? যদি বলি যে এত ঝড় ঝাপটার পরে এখন একটা স্টেজে এসে কিছুটা স্ট্রাগল ফ্রি লাইফ লিড করা হচ্ছে, আমরা যে সুইটেস্ট মোমেন্ট বলতে বোঝাচ্ছি যে এটা আপনাকে অ্যাট এ গ্ল্যান্স যদি কেউ জিজ্ঞেস করে যেটা আমার সবচেয়ে সুখকর সময়। অ্যাট এ গ্ল্যান্স সময়টা ছিল আমি জুরিকে ছিলাম, লাইফ এক্সপেন্সিভ কিন্তু সিকিউর লাইফ। ওকে, ওখানে কাজ করছি আমি, আমার স্যালারি ছিল হিউজ, সবকিছু মিলে ঠিক ছিলাম। আমার বেবিও হয়েছে, দ্যাট ইজ আমার বেবিটা হয়েছে জুরিক ইউনিভার্সিটি হাসপাতাল। ওদের আবার চিকিৎসার মান এত হাই, মানে আমি চিন্তা করতে পারবো কেউ না দেখি। বাট এই প্যারেন্টহুডটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি বিকাম এ ড্যাড। হ্যাঁ, ওইটা তো অসাধারণ ছিল, যে আসলে এক্সপ্লেইন করার মতো না। ওইটা ভালো ছিল। সবচেয়ে খারাপ সময় যদি বলি, জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত এখনো মনে পড়লে একটু কেমন দিন? আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি, ভালোবাসি। Still sometimes I'm thinking of I'll go to US. I see. But that phase was the terrible thing যে আমি ইউকে তে গিয়ে আসলে অ্যাকচুয়ালি যদি আমার ফ্যামিলি না থাকতো, আমার ওয়াইফ, আমার কিড যদি আমার সাথে ইউকে তে আমার সাথে না থাকতো, আমি যদি সিঙ্গেল হতাম এখন, আমি পৃথিবীটা ঘুরে দেখতাম। Oh, I see. So you are missing যে মিসিং না, বাট আমার ওয়াইফ সে এখনো বলে তুমি যাও, কিন্তু ফ্যামিলি হয়ে গেলে তার সবকিছু করা সম্ভব হয় না। তো মাঝে মাঝে মিস করি আমি এটা, যে ট্রাভেলিংটা আমার দরকার ছিল, আমি এক্সপ্লোর করা, মানে অলরেডি যে এক্সপ্লোরটা সে করে ফেলছে সেটাই আমরা করি নাই। তার কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা আরো দেখার আছে। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় যে আমার যে প্রফেশনটা, আমি যদি মায়ামিতে 6 মান্থ ওখানে স্টে করলাম, জব করলাম, প্লাস আমি ঘুরলাম, শিকাগোতে গেলাম বা সিটিতে গেলাম, আমি যাইতে পারি কারণ আমার কাজের অপরচুনিটিস আছে এখানে এখনো। বাট ফ্যামিলি হয়ে গেলে তখন অনেক লিমিটেশনস এর মধ্যে চলে আসে, এর মধ্যে আবার লায়াবিলিটি আছে, নিজের বিজনেস গ্রো করা আছে, কারণ হয়ে ওঠে না সবকিছু, এর মধ্যেই লাইফ চলতে হবে। সো যে মানে লাস্ট কোশ্চেন যেটা সবাইকে জিজ্ঞেস করলে একটু আবেগ আপ্লুত হয়ে যায়, যে দেশের বাইরে কি মিস করা হয়? যে আমি রেগুলার দেশের বাইরেই থাকতেছি, বাট ইউকে তে আমার মনে হয় বাঙালি কমিউনিটি বেশ বড়। বাঙালি কমিউনিটি থাকলে ফ্রেন্ডস, আচ্ছা ফ্রেন্ডস ঈদে চায়ের টঙে চা খাওয়া যায়, টং নাই। আমাদের ফ্রেন্ড সার্কেলটা অনেক বড়, এবং নারায়ণগঞ্জে আমাদের জেনারেশনের আমাদের ব্যাচই মানে সবচেয়ে লার্জেস্ট একটা ফ্রেন্ড সার্কেল স্টিল নাও মেইনটেইন করি। আমরা যখন আড্ডা শুরু করলাম শহীদ মিনার, যখন দেখলাম আমরা শহীদ মিনার ক্রাউডে হয়ে গেল, আমরা ভাবলাম স্টেশন, হ্যাঁ মানে আমাদের জায়গা দিতে পারছে না এটা। স্টেশন থেকে যখন দেখলাম স্টেশন ক্রাউড হয়ে যাচ্ছে, তখন আমরা গেলাম খানপুর। এখন আমরা খানপুরে আছি, আমাদের সব ফ্রেন্ড ওইখানে আমরা গেট টুগেদার করি, চায়ের দোকান আছে। বাট আগের মতো হয় না, কারণ সবাই সবার লাইফ নিয়ে বিজি রাইট নাও, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবার রেসপন্সিবিলিটি বাড়ছে আর কি। তারপরে আমি লাকি যে আমি আসলে সব ফ্রেন্ডদের সবাই ট্রাই করে যে একটু সময় ওর সাথে বসে আড্ডা দিই। না আমরাও লাকি। সো আমরা আসলে কোন ভাবে লাকি সেটাকে একটু এক্সপ্লেইন করি। আমরা আসলে লাকি হচ্ছে প্রথমত বন্ধুদের মধ্যে যারা সফল। তবে একটা জিনিস সত্যি, বন্ধুরা যদি বেশি ভালো করে ফেলে তখন আর ভালো লাগে না, বন্ধুরা সামান্য ভালো করলে ভালো লাগে, ঠিক আছে? তখন ওই যে একটা 3 ইডিয়টের ডায়লগ আছে, উই ক্যান এক্সপ্লেইন আস এজ 3 ইডিয়টস, ঠিক আছে? তো আমরা আমার প্রত্যেকটা সেক্টর থেকেই চেষ্টা করছি আমরা আমাদের সর্বোচ্চটা করার, বা আমরা এখনো স্টিল নাও উই আর ট্রাইং। আমরা জানি না আমাদের লাইফের জার্নি কতটুকু, আমাদের বন্ধুত্ব বেঁচে আছে, আমরা এখন একজন একজনের সাথে কানেক্টেড। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিছু ফ্রেন্ড আমরা একজন একজনের সাথে শিখতেছি অ্যাকচুয়ালি অনেক কিছু, যেগুলো যে ট্রু ফ্রেন্ড, যে দেখা যায় ব্যস্ততার কারণে ফোন কিন্তু হাতে, ইন্টারনেট হাতে, ইচ্ছা করলে আমরা কল দিতে পারি একজনের। আচ্ছা এখন তুমি একটু পরে দিই, কথা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, মেসেজিং হচ্ছে না, দ্যাট মিন্স এটা না যে ওর সাথে ফ্রেন্ডের দূরত্ব বেড়ে গেছে। হ্যাঁ, এই পয়েন্টে একটু ছোট উদাহরণ দিই। আমার সবচেয়ে ক্লোজ ভালো বন্ধু যে ছিল, ভালো বন্ধু না মানে স্কুলের যে বেস্ট ফ্রেন্ড ছিল, তো তার সাথে আমার 13 বছরের যোগাযোগ নেই। বাট হোয়াট আই এম ফিলিং যে 13 বছর যোগাযোগ নেই, দ্যাটস মিন মানে কি আমাদের কোনো মানে অকেশন ছাড়া আমাদের কথা হয় না। বাট টাফেস্ট টাইম লাইফে যখন আমি পার করছি, মানে বিষয়টা হচ্ছে এরকম, সে কানাডা থেকে ফ্লাই করে তার ওয়াইফকে নিয়ে এয়ারপোর্টে নামার পরে সে সরাসরি আমার বাসায় আসে, এবং ওই টাফেস্ট টাইমে আমি যেটা খেয়াল করে দেখছি যে এর সাথে যে এতদিন ধরে আমার একটা যোগাযোগ নেই, আমার কমিউনিকেশন গ্যাপ, এটা কোনো ম্যাটারই করতেছে না আমাদের ফার্স্ট কথা বলার ক্ষেত্রে। মানে আমরা 13 বছর থেকে মনে হচ্ছে এরকম যে উই আর সোল কানেক্টেড। সো ফ্রেন্ডস আর লাইক দ্যাট, মানে আমার কাছে মনে হচ্ছে মেসেজিং করা, রেগুলার কথা বলা, আড্ডা দেওয়া, এর চাইতেও আমার কাছে আই রিয়েলি মানে উইথ হিম বাই সোল। যদি আমার মনে হয় যে
টেলিপ্যাথির যে বিষয়টা থাকে ফ্রেন্ডদের ভিতরে এই জিনিসটা বেশি কাজ করে। ওর সাথে আমার দেখা হয়েছে কত বছর পর, ও দেশ ছাড়লো হইতেছে না, দেশে আসলো লাস্ট হচ্ছে বিয়ে করলো 2015 সালে। ওই সময় আমরা সবাই গেট টুগেদার, হ্যাঁ ওই সময় দেখা হয়েছে 2015 সালে। তারপরে আমি 17 সালে আমি চলে গেলাম, তারপর থেকে 17 সাল পরে এই যে আজকে দেখা হলো। কিন্তু যে বন্ডিংটা যে মনে হয় না যে আমাদের এত এটাই হয় কথা বলার ক্ষেত্রে মনে হয় না যে এতদিন পরে কথা বলতেছি, মনে হচ্ছে কি ওইখান থেকে আড্ডা দিয়ে এসে বসলাম, ঠিক আছে এরকম একটা ফিলিংস তৈরি হয়। এটা আমার কাছে ফিল হইছে। বাট রিয়েলি আই এম হ্যাপি যে আমার আসলে কিছু পটেনশিয়াল ফ্রেন্ড আছে। দ্যাটস ওয়াই মেবি আই এম ট্রাইং টু বি পটেনশিয়াল। না you have huge quality. ও মাই গড, we know that. হ্যাঁ কথা বলার যদি একটু হালকা পাতলা যোগ্যতা আল্লাহ দিত আর একটু ভালো হতো। এই যে দেখছো স্যাটিসফ্যাকশন, ওই যে তখন ওই যে বললো না একটা কথা উঠলো না সাকসেসফুল। হ্যাঁ আমি একটু ছোট করে বলি এই বিষয়টা নিয়ে, আমার অনেক দিন ইচ্ছা কথা বলার সাকসেসফুল এই শব্দটা নিয়ে, শুধুমাত্র এই শব্দটা নিয়ে কথা বলার খুব ইচ্ছা। আমরা সাকসেসফুলের ডেফিনেশন বলতে কি জানি? সাকসেসফুলের ডেফিনেশন অনেকে অনেকভাবে বলবে যে আমার এত মিলিয়ন ব্যাংক ব্যালেন্স আছে, অ্যাসেট আছে, আমার এই গাড়ি আছে, এটা আছে, সেটা আছে, আমার এই বিজনেস আছে, এভাবেই তো বলবে সাকসেসফুল। এখন আমার কাছে সাকসেসফুলের ডেফিনেশনটা হইতেছে স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন ইজ কল্ড সাকসেসফুল। কিভাবে সেটা? যেমন একটা চায়ের দোকানদার, সে চা বিক্রি করতেছে, চা বানাইতেছে, চা সেল করতেছে, এবং আরেকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তার অমুক স্পিনিং মিল, এটা সেটা অনেক কিছু আছে। তাদের দুই জায়গা থেকে যদি আমরা বিচার করি আকাশ পাতাল আমাদের দৃষ্টিতে। এখন এখানে আমাদের সোসাইটি থেকে সাকসেসফুল কাকে বলা হবে? অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কিন্তু আমার কাছে সাকসেসফুল হইতেছে যে তাদের দুইজনের জায়গাতে কে মেন্টালি হ্যাপি আছে, কে মেন্টালি হ্যাপি আছে, সাকসেসফুল ওইখানে স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ ওকে ফাইন আলহামদুলিল্লাহ। এখন যদি চায়ের দোকানদার ওই চা বিক্রি করে যে বলে আলহামদুলিল্লাহ, স্যাটিসফ্যাকশন, তার মানে সে সাকসেসফুল। কারণ হচ্ছে তার যে চাওয়াগুলি, সে যে সিচুয়েশনে আছে, কারেন্ট পজিশন যদি তাকে বলে আলহামদুলিল্লাহ, সে যে পজিশনে থাকুক, রিক্সা চালাক, ভিক্ষা করুক, সে সাকসেসফুল। আর যদি সে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার পরে যদি বলে যে বা মনে করে বা ফিল করে যে না আই উইল ডু মোর আই ওয়ান্ট নিড মোর, তাহলে সে এত কিছু থাকার পরেও সে সাকসেসফুল হতে পারে না। ঠিক আছে, এইটার যে ওইটা সাকসেসফুল যে কন্টিনিউয়াস জার্নি, মানে কেউ যদি গিয়ে একটা জায়গায় থেমে গিয়ে বলে যে আই এম সাকসেসফুল, বা সবাই তাকে এটা বলে, তার মাথায় ব্রেন সেট করে দেয় ইউ আর সাকসেসফুল, দেন জার্নি উইল বি স্টপ এন্ড देयर ইজ নো হোপ। যতদিন বেঁচে আছি ততদিনই আমাদের আসলে এরকম একটা না, কিন্তু নিজের জায়গা থেকে চিন্তা করতে হবে যে স্যাটিসফ্যাকশন এখন পৃথিবীর এটার মাধ্যমে এই ভিডিওটা যারা দেখতেছে তারা প্রত্যেকের জায়গাতে দাঁড়ায় এবার চিন্তা করুক মনে যে আসলে কি আমি হ্যাপি আমার জায়গা নিয়ে, পজিশন নিয়ে। যদি কেউ মনে করে যে ইয়েস আই এম হ্যাপি, হি ইজ সাকসেসফুল। এটাই আর কি। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসলে এই বিদেশের লাইফ থেকে এই দেশে এসে রিল্যাক্স করার টাইম খুব কম থাকে অনেক মানুষের সাথে মিট আপ। আজকে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, যেটা আসলে আমরা সেগুলোই শুনি, বাট আমি চাচ্ছিলাম যে আমাদের সাথে সবাই জানো যে আমরা দু একজন হয়তো ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে পারি, আর দু একজন হয়তো এরকম হতে পারে যে আমরা যে শুধু দেশের বাইরে আমরা জবের জন্যই মুভ করি বলতে গেলে। তো জবের বাইরেও বিদেশি ফরেনারদেরকেও জব দেওয়ার ক্যাপাসিটি সাম পিপল আর থিঙ্ক লাইক দ্যাট। এখানে এক্সেপশন, এখানেই আসলে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ইন্সপিরেশনের জায়গাও আমাদের আছে। এন্টারপ্রেনার বা ফাউন্ডার হওয়ার জন্য যদি কোনো প্রবলেম সলভিং ইস্যু থাকে, সেই ইস্যুটা যদি মানে আমার মনে হয় যে ঢেকি স্বর্গে গেলেও ধর্ম, ঠিক আছে। সো ইজ এ আই ফাউন্ড ইন দ্য চাইল্ডহুড যে তার ফ্যামিলি সবাই বিজনেসম্যান, সেও বিজনেসম্যান, সে দেশের বাইরে গেছে স্টাডি করতে, কিন্তু আলটিমেটলি ঘুরে ওই ঢেকির মতো আচরণ করছে। থ্যাঙ্কস ফর কাউসার। আর যদি কিছু বলা যায়? থ্যাংক ইউ বলো। সবার প্রতি একটা রিকোয়েস্ট, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাদের বন্ধুত্বের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো দীর্ঘদিন সারা জীবন পেছাল করতে পারি। আমাদের দুজনের জন্য বেশি দোয়া করতে হবে যেন আমরা ইউকে তে গিয়ে নাগা হাটছে আমরা একটা ফুড ব্লগ করতে পারি। ওকে, দ্যাটস ফাইন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।